কাস্টের হতে হবে, তাই তো নাকি জ্যাঠা? আমার জ্যাঠার নাম কি? জগন্নাথ হালদার। জ্যাঠাদের কাস্টের হবে, অর্থাৎ 22% সংরক্ষণ। যেটা বসো, 22% সংরক্ষণ দলিতদের জন্য। আমরা কি দেখছি, 100 জনের মধ্যে 22 জন চাকরি পাচ্ছে দলিত, কিন্তু আসল দলিত নয়, নকল দলিত আসল সেজে, অর্থাৎ সার্টিফিকেট চুরি করে এনাদের কোটাকে চুরি করে নিচ্ছে। একইভাবে আদিবাসী ভাইদের যে সংরক্ষণ প্রকৃত আদিবাসী ভাইরা পাচ্ছে না, তার পরিবর্তে নন আদিবাসীরা চাকরি করে নিচ্ছে। আমি একটা কথা বলেছি, আজকেও বলবো, এখানকার যিনি এমপি মহাশয়, অন্তত তার একথা একবার বলা দরকার, ফেক এসটি এসসি সার্টিফিকেট গুলো বাতিল করতে হবে। এটা কি কোনো অন্যায় কথা? এটা কি কোনো অন্যায় কথা? প্রকৃত এসটি এসসি কে সার্টিফিকেট দিতে হবে, 100% রোস্টার মেনে প্রকৃত এসটি এসসি দের চাকরি দিতে হবে। এটা তো নাই কথা। আপনাদের এলাকার যিনি এমপি সাহেব আছেন, ওনার এতটুকু বলারও স্বাধীনতা নাই। তিনি জোর গলায় বলতে পারবেন না যে প্রকৃত দলিত, প্রকৃত আদিবাসী চাকরি পাক, আদিবাসী দলিতদের কোটাতে যারা চাকরি পাচ্ছে সেটা বাতিল করা হোক। এটা তাদের বলার স্বাধীনতা নাই। কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যেমন দলিত আদিবাসীর কথা বলে, মুসলমানের কথা বলে, হিন্দুর কথা বলে, মানুষের কথা বলে, যার ধর্ম বর্ণ দেখে না, যার সাথে অন্যায় হচ্ছে, যে অন্যায় করছে তার বিরুদ্ধে কথা বলে, যার সাথে অন্যায় হচ্ছে তার সাথ দেওয়ার চেষ্টা করে। তাই আজকে আমাদের এই মঞ্চ, এই অধিকার সভা আদিবাসীর অধিকারের কথা বলছে, দলিতের অধিকারের কথা বলছে, রাজ্য সরকারকে বার্তা দিতে চাইছে অবিলম্বে ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিল করতে হবে এবং প্রকৃত এসটি এসসি দেরকে উচ্চ শিক্ষা থেকে চাকরি পর্যন্ত সঠিক সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। আমার সাথে সহমত নাকি আপনারা? না শুধু মুসলমানদের দাবিটা করব, ওটা হয় না। সমাজ ব্যবস্থা ভালো রাখতে গেলে সবাইকে ভালো থাকতে হবে। আপনি মুসলমান, আপনি শুধু একা যদি ভালো থাকার চেষ্টা করেন, সমাজ ভালো থাকবে না। আপনি হিন্দু, আপনি একা যদি ভালো থাকার চেষ্টা করেন, সমাজ ভালো থাকবে না। আপনি দলিত, আপনি একা ভালো থাকার চেষ্টা করলে সমাজ ভালো থাকবে না। সমাজকে যদি ভালো রাখতে চান, তাহলে দেখবেন আপনিও ভালো থাকবেন। তাই সমাজকে ভালো রাখার জন্য আমরা ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব, এগিয়ে যাব। আমার সাথে সহমত তো আপনারা? একটা পয়েন্ট আছে, এসটি এসসি সার্টিফিকেট যেমন বাতিল, ওবিসি সার্টিফিকেট বর্তমান যেটা দিয়েছে এটাকে বাতিল করতে হবে। আপনারা কদিন আগে যুব ভারতী স্টেডিয়ামে একটা ঝামেলা হয়েছিল, দেখেছিলেন? হ্যাঁ, কেন ঝামেলাটা হয়েছিল? মেসির জন্য ঝামেলা হয়েছিল না, ঝামেলা এই জন্যই হয়েছিল, আমি টিকিট কাটলাম, গেটের টিকিট চেক করালাম, মাঠে ঢুকলাম, যে কারণে টিকিট কাটলাম মেসিকে দেখবো বলে, মেসিকে দেখতে পেলাম না, তাই জন্য তো। তাহলে টিকিট কাটাগুলো বেকার হয়েছিল। আপনার হাতে এখন ওবিসি সার্টিফিকেট আছে তো, একইভাবে ফর্ম ফিল আপ করবেন, পরীক্ষা দেবেন, আপনি কিন্তু চাকরি পাবেন না। যেমন টিকিট কাটলেন, মাঠে ঢুকলেন, মেসিকে দেখতে পেলেন না, এখানে পরীক্ষা দেবেন, ফর্ম ফিল আপ করবেন, চাকরি পাবেন না। মমতা ব্যানার্জি এই ধ্বংসের দ্বার প্রান্তে নিয়েছে, মুসলমান সমাজকে দাঁড় করিয়ে দিয়েছে। ধর্মীয় ভাবে তারা মুসলমান, আর্থিক ভাবে তারা পিছিয়ে, অনগ্রসর শ্রেণীর মুসলমানদেরকে ওবিসি এতে ইনক্লুড করা হয়েছিল, আর অনগ্রসর শ্রেণীর অন্য জনগোষ্ঠীর সাথে মুসলমান আর হিন্দু সমাজকে ওবিসি বিতে ইনক্লুড করা হয়েছিল। 10+7 17% সংরক্ষণ দেওয়া হচ্ছিল। এ নিয়ে মামলা হয়েছিল, রাজ্য সরকার ঠিকঠাক উকিল না দেওয়ার জন্য মামলায় হেরে গিয়েছে। সুপ্রিম কোর্টে মামলা করেছে নওশাদ সিদ্দিকী, কিন্তু জেনারেল কাস্টের মধ্যে ওই বৈরাগী বাবুর মতো আমরা ওবিসির মধ্যে পড়ছি না বা এসটিএসসির মধ্যে পড়ছি না। কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি, আপনার বাড়ির ছেলেটার জন্য যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সংরক্ষণের সুবিধা পেতে পারে, অথবা চাকরির ক্ষেত্রে
সংরক্ষণ পেতে পারে। আপনাদের কথা ভেবে আমি সুপ্রিম কোর্টে দুটো মামলা করেছি, একটা আমার নিজের নামে মামলা করেছি, আর একটা যার ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে তাকে দিয়ে মামলা করেছি। ওই মামলা চলছে, আশা করছি সেই মামলার লড়াইয়ে পুরাতন সার্টিফিকেট আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। কিন্তু ইন দি মিন টাইম রাজ্য সরকার নতুন একটা সার্টিফিকেট ইস্যু করেছে, সেখানে দেখলাম হচপচ করে দিয়েছে, খিচুড়ি বানিয়ে দিয়েছে। ওবিসি এর সবথেকে বড় জনগোষ্ঠীগুলোকে তুলে ওবিসি বিতে পাঠিয়ে দিয়েছে, আর ওবিসি বির সবথেকে বড় জনগোষ্ঠীকে তুলে নিয়েছে ওবিসি এতে ঢুকিয়ে দিয়েছে। ফলে হচপচ করার ফলে যদি মুসলমানরা চাকরির ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে যতটুকু সুযোগ সুবিধা পেত, মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে সেটাকেও ধ্বংস করে দিল। তাই আমাদের আওয়াজ তুলতে হবে মমতা ব্যানার্জির দ্বিচারিতার বিরুদ্ধে। যেমন আমরা ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিলের জন্য আওয়াজ তুলছি, আমাদেরকে আওয়াজ তুলতে হবে নতুন যে ওবিসি লিস্ট বানিয়েছে এটাকে বন্ধ করতে হবে। আমরা আমাদের বক্তব্য একদম স্পষ্ট, সায়েন্টিফিক ওয়েতে সার্ভে করা হোক, কমিশনের আইনকে মান্যতা দিয়ে নতুন করে সার্ভে করে নতুন ওবিসি তৈরি করা হোক। ওতে হিন্দু মুসলমান কে ঢুকছে দেখার প্রয়োজন নেই। ওবিসি এ ওবিসি বি পুরাতন আমলকে ফিরিয়ে নিয়ে আসা হোক, 10+7 যেমন আছে তার ব্যবস্থা করা হোক। আর মমতা ব্যানার্জি আমাদের আওয়াজকে কর্ণপাত করছে না। একদিকে যেমন ফেক এসটি সার্টিফিকেট দিয়ে এসসি ভাইদের কোটা থেকে চাকরি চুরি করছে এই বাপি হালদারদের সরকার, ঠিক একদিকে যেমন ফেক এসটি সার্টিফিকেট দিয়ে আদিবাসী ভাইদের চাকরিগুলো চুরি করে নিচ্ছে এই বাপি হালদারদের সরকার, একই ভাবে ওবিসি এ বি কে এমন হচমচ করে দিয়ে মুসলমানরা যতটুকু চাকরি পেত, উচ্চ শিক্ষায় যতটুকু সংরক্ষণ পেত, সেটাকেও ধ্বংস করে দিল এই অভিষেক ব্যানার্জির পিসি মমতা ব্যানার্জি। তাই আমাদের প্রস্তুত নিতে হবে, যারা দলিতকে ধ্বংস করছে, যারা আদিবাসীকে ধ্বংস করছে, যারা মুসলমানকে ধ্বংস করছে, আমরা এই পিছড়ে বর্গের জনগোষ্ঠীগুলো ঐক্যবদ্ধ হই। 2026 সাল আসছে, মমতা ব্যানার্জিকে বুঝিয়ে দেব যে আপনি আমার বিরোধিতা করেছেন, আপনি আমার সাথে লড়াই করছেন, আপনি আমার চাকরিটাকে অন্যজনকে বিক্রি করে দিচ্ছেন, আমার হকের চাকরি আমাকে দিচ্ছেন না। তাই 2026 সাল আসছে, দলিত আদিবাসী উচ্চ বর্ণ পিছড়ে বর্গের মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে মমতা ব্যানার্জিকে জবাব দেব যে আমার ভোট না পেলে আপনি ক্ষমতার মসনদে বসতে পারবেন না, আমি আর আপনাকে ক্ষমতার মসনদে বসাবো না। আমরা এমন এক সরকারকে নিয়ে আসবো যে সরকার উচ্চ বর্ণ পিছড়ে বর্গের মধ্যে কোনো ভেদাভেদ রাখবে না, নারী পুরুষের মধ্যে কোনো বৈষম্য রাখবে না, যে সরকার এসে প্রকৃত এসটিকে চাকরির ব্যবস্থা করবে, প্রকৃত এসসিকে চাকরির ব্যবস্থা করবে, ওবিসি এ ওবিসি বির পুরাতন আমল ফিরিয়ে নিয়ে আসবে, সেই সরকারকে আমরা ভোট দিয়ে জেতাবো। সহমত তো নাকি ভাই? এমন আমরা সরকার আনবো যে বৈরাগী বাবু আর নওশাদের মধ্যে কোনো ভেদাভেদ রাখবে না, যে একটা নারী একটা পুরুষের মধ্যে কোনো বৈষম্য রাখবে না। কদিন আগে, বছর দুয়েক আগের ঘটনা মনে পড়ে গেল। আমার এক দলিত বোন হাঁসখালির কথা মনে আছে, ওই মেয়েটিকে রেপ করে রাতের অন্ধকারে দাহ করে দিয়েছিল। তবে আমার আজকেও একটা খোটা দেয়, হয়তো মেয়েটি বেঁচে ছিল, এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য রাতারাতি পুড়িয়ে দিয়েছিল। এখনো যেন আমার একটা মনে লাগে, এটা জানি না কেন। কারণ মুসলমান হলে দাফন করে দেওয়ার পরে রিপোস্টমর্টম করা যায় তুলে, আবার হিন্দু সমাজের মানুষ হলে এক বাজি দাহ করে দেয়। আর তোই হাঁসখালির ওই মেয়েটিকে আমার এখনো সন্ধ্যায় মানে মনে আমার আঘাত লাগে যে হয়তো মেয়েটি বেঁচেও ছিল, রাতের অন্ধকারে ওকে শ্মশানে নিয়ে যে পুলিশ টুলিশ নিয়ে যে ওকে প্রমাণ লোপাট করেছিল। মমতা ব্যানার্জি তখন নির্লজ্জের মতো বলেছিল ওর লাভ অ্যাফেয়ার্স আছে, হয়তো ওর প্রেম ছিল ওই জন্য ধর্ষণ করেছে। প্রেম থাকলেও কোন মেয়েকে জোর করে কেউ তার সম্মতির বাইরে গিয়ে শারীরিক সম্পর্ক যদি করে সেটাও ধর্ষণ হলো। হ্যাঁ, তো মমতা ব্যানার্জি বলেছিল, আমি পৌঁছে গিয়েছিলাম সেখানে। আমি যখন যাই সেই দিনটা সম্ভবত 8 না 9 দিন, ঘাট শ্রাদ্ধের অনুষ্ঠান কবে হয় 13 দিনের মাথায়, তাহলে আমি গিয়েছিলাম। আমি গিয়ে খবর পাচ্ছি সব একটা থমথমে পরিবেশ। কি হয়েছে থমথমে পরিবেশ কেন? খবর পেলাম ওই শ্রাদ্ধের ব্যাপার থাকে, লোকাল এলাকার পুরোহিতকে তৃণমূলের দামাল ছেলেরা ভয়ে আসতে দেয়নি।
ভাই পুরোহিত ছাড়া কি সাধ্য করা যায় আমার জানা নাই। ওরা পুরোহিত করেছে, আসতে দেয়নি। কি হবে না হবে, ওই সময় এবিটি এর কিছু শিক্ষকরাও ছিল, আমরা পরামর্শ করলাম কি হতে পারে। আমি ওদেরকে বললাম, ওরাও প্রস্তাব দিচ্ছিল যে দূর থেকে যদি নিয়ে যায়, আমি বললাম এটাই সব থেকে ভালো হবে। আমার একটি কাজ ছিল, আমি কিন্তু কাজে না গিয়ে আমি তাদেরকে বললাম আমি অপেক্ষা করব, আপনারা পুরোহিত নিয়ে আসুন, যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের কাজ ধর্মীয় রীতি অনুযায়ী শেষ হচ্ছে আমি এখানে থাকবো। দেখি কোন বাপের বেটা এসে আমার ওই পরিবারকে ডিস্টার্ব করে, আমিও বুঝে নেব দাঁড়িয়ে থেকে। দেখুন, এটা ওই পরিবারটা ধর্ম পালনে বাধা হয়ে দাঁড়িয়েছিল। আমি একজন আইনসভার সদস্য হিসাবে আর্টিকেল 25 কে মান্যতা দিয়ে আমি তার ধর্ম পালনের বাধা হয় সেই চেষ্টা আমি করেছি। গত কদিন আগে দেখলেন, মনে শান্তি পেলাম, জাজমেন্ট এসেছে, ওই ছেলেটি যে রেপ করেছে তার বাবা এবং আরেক কজন মিলে প্রায় 3 না 5 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। তার মমতা ব্যানার্জি এটাকে লাভ অ্যাফেয়ার্স বলে চালিয়ে দিতে চাইছিল। তাই আমার রাজ্যে যদি কোনো মহিলা ধর্ষণের শিকার হয়, মমতা ব্যানার্জি তার রেড মেরে দিচ্ছে, এটা বন্ধ করতে হবে, এটা মেনে নেওয়া যায় না। তাই মায়েদের বলবো, 1000-1200 টাকা পরে হবে, নারী ইজ্জতকে, নারী সম্মানকে যে সরকার দিতে পারে না সে সরকারকে রাখবো না, ছুঁড়ে ফেলে দেবো। আগামী দিনে এক সরকার তৈরি হবে যে নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচবে। আগামী দিনে এমন সরকার তৈরি হবে, স্কুলে টিচার থাকবে, হসপিটালে ডক্টর হবে পাবেন, কর্মক্ষেত্রে আপনার উন্নয়ন হবে, দিনের শেষে ইনকাম বাড়বে, সম্প্রীতির সাথে থাকবে, ঐক্যের সাথে সমাজ ব্যবস্থাকে চালাবে, মানুষের কথা ভাববে। এই সরকার আমরা তৈরি করব। প্রস্তুত আছেন তো নাকি ভাই? কি গো, রাজি আছেন তো নাকি? আমাদেরকে দায়িত্ব দিতে হবে, আমরাই পারবো নতুন সরকার তৈরি করতে। ভোটার তাই বন্ধুগণ, এর চক্করে পড়ে এদিক সেদিকে যাবেন না। শুভেন্দু বাবু হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দিচ্ছে, কদিন পরে দেখবেন আবার কেউ মুসলমান মুসলমান ভাই ভাই স্লোগান দেবে। জানবেন, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই সব থেকে বড় বোকা ওই ধর্মের মানুষকে বানায়। কারণ আমি দুটো উদাহরণ দেব। 2014 সালের আগে হিন্দু খাতরে মে হ্যাঁ বলে রাজনীতি করেছে, হিন্দুদের বাঁচাতে হবে। 2014 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম ছিল 28,000 টাকা। আর এবছরে ধানতেরাস যেদিন হয়েছে সেই দিন 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,28,000 টাকা। আমি এই কথা কেন বলছি? আছে আমার হিন্দু সমাজের মায়েরা বাপেরা, ধর্মীয় বিশ্বাস, ধানতেরাসের দিনে একটু সোনা গহনা কিনলে লক্ষ্মী লাভ হবে, সারা বছর লক্ষ্মী আসবে, এটা তার বিশ্বাস। আমার আপনার কারো অধিকার নয় বিশ্বাসের উপরে কথা বলার। যেমন মুসলমান সমাজের মানুষেরা মনে করেন ধর্মীয় বিশ্বাস রমজান মাসে একটু বেশি করে দান খায়রাত করলে সওয়াবটা বেশি আসবে। শবে বারাতের রাত্রে বা বিভিন্ন শুক্রবারে অনেকে আমরা দান খায়রাত করি, কেন? যে আমার সওয়াবটা একটু বেশি পাবো বলে। তাই 2014 সালে হিন্দুকে বাঁচাবার নাম করে সরকার এসেছে। সেই সময় আমার এক গরিব হিন্দু 1 গ্রাম হলেও সোনা কিনতে পারত, কারণ তখন ছিল 28,000 টাকা 10 গ্রাম সোনার দাম। আর আজকে হিন্দুকে বাঁচাবার নামে ক্ষমতায় আসলো, হিন্দু ভাইদেরকেও তার ধর্মচারণ ঠিক করে করতে দিচ্ছে না, কারণ আজকে 10 গ্রাম সোনার দাম হলো 1,28,000 টাকা। ফলে সোনাও আমার হিন্দু ভাই কিনতে পারছে না। এটা বলার বক্তব্য এটাই যে হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলছে, অমিত শাহজির ছেলের বিজনেস 14,000 গুণ স্পিডে বেড়ে যাচ্ছে, আর আমার দাদা বৈরাগীদার বিজনেস যা ছিল পিছিয়ে যাচ্ছে। চলে আসেন আমাদের রাজ্যে মমতা ব্যানার্জি 2011 সালের আগে বলেছিল মুসলমান বিপদে আছে, মুসলমানের শিক্ষা নাই, কর্মসংস্থান নাই, স্বাস্থ্য তলানিতে চলে গিয়েছে, সাচার কমিটির সুপারিশগুলো বাস্তবায়ন করব, মুসলমানদেরকে আপলিফমেন্ট করব, মুসলমানদেরকে এম্পাওয়ার করব, মুসলমানদেরকে এগিয়ে নিয়ে যাব,
মুসলমানরা ভোট দিয়েছেন, বুকে হাত দিয়ে একটা মুসলমান ভাই বলুন যে আপনার বুথে নতুন একটা স্কুল এই 15 বছরে তৈরি হয়েছে, বলতে পারবে? কেউ আছে নাকি গো? মায়েরা আপনারা যেখানে থাকেন নতুন স্কুল তৈরি হয়েছে হলে বলবেন। কিন্তু মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমান সমাজের মধ্যে ধ্বংস ঢুকিয়ে দিয়েছে, বুথে বুথে মদের দোকানে মমতা ব্যানার্জি বানিয়ে দিয়েছে। মায়েরা ভুল বলছি নাকি গো? মায়েরা বলুন, যদি মায়েরা আপনারা সুযোগ দেন, আমি কথা দিয়ে যাচ্ছি যত মদের দোকান আছে আগামী দিনে সব বন্ধ করে দেবো, যদি আপনারা আমাদের ভোট দিয়ে সুযোগ দেন। তাহলে মুসলমানকে বাঁচাবার নাম করে এসেছে, উল্টে মুসলমান সমাজকে ধ্বংস করছে মমতা ব্যানার্জি। তাই আমার বলার বক্তব্য এখানে, হিন্দু মুসলমানের নামে ভোট চাইলে ভোট দেওয়ার প্রয়োজন নাই। ভোট হবে শিক্ষার নামে, ভোট হবে কর্মসংস্থানের নামে। এখানে কাকদ্বীপের মানুষ কজন কাজ পাবে তার নামে ভোট হবে। কাকদ্বীপের কৃষকটা মাস গেলে ইনকাম কি করে বাড়বে তার নামে ভোট হোক। কাকদ্বীপের মাটা, কাকদ্বীপের বোনটা যাতে নিরাপদে থাকে তার নামে ভোট হোক। হিন্দু মুসলমানের নামে ভোট হলে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আগামী দিনে আমাদের ভোটটা সঠিক জায়গায় দিতে হবে, খাম চিহ্নে দিতে হবে। খাম চিহ্ন ভোট দিলে আগামী দিনে আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুন্দরবন এলাকার মানুষ তো, এটা সুন্দরবন চত্বরে পড়ছে তো, এবং ওই ঘুষ দিয়ে চাকরি নয়, 550 টাকা ফর্ম ফিল আপ করে যাতে চাকরি হয় তার ব্যবস্থা সরকার থেকে করতে, এই দাবি আমাদেরকে তুলতে হবে। আস্তে আস্তে আপনারা সব বিদায় নেন। আচ্ছা, একটা আপনারা সব দাঁড়িয়ে গেছেন, ভালোই হয়েছে। এসআইআর নিয়ে একটা কথা বলতে চাইছি, আপনারা শুনতে চান? যারা শুনতে চান একটু হাত তুলে দেখান তো। মায়েরা শুনতে চাও? প্রথমে কিচ্ছু ভয় পাবেন না। কি বললাম? আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? আমি আপনাদের বলি, দ্বিধায় থাকুন। দেখেছে কি কথা ওখান থেকে বলো না ভাই, ঠিক আছে? এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আপনাদের দেখেছে, আপনারা কি করবেন? কাগজ গিয়ে আপনাদের দেখেছে, আপনারা কাগজ নিয়ে হাজির হবেন, ঠিক আছে? আপনাদের একটা কথা বলবো, আমারও ফর্ম ফিরে এসছে। কি হয়েছে? আমারও ফর্ম ফিরে এসছে। মা ভয় খেও না। কি হয়েছে? আমার নামের নাকি এটা, আমার আব্বার নামে মোহাম্মদ ছিল না, এখন মোহাম্মদ বসেছে, নতুন করে কাগজ ছিল। তো কি হয়েছে বাবু? তো আপনারা ফিরে আসছেন, ভয়ের কি আছে? কেউ কি বাংলাদেশ থেকে এসেছেন আপনারা? কেউ আফগানিস্তান থেকে এসেছো? তাহলে ভয় পাচ্ছ না? খামাখাই ভয় দেখানো হচ্ছে। যাবেন, কাগজ জমা করবেন, রিসিভ রেখে দেবেন। তারপরেও যদি আপনার ফাইনাল লিস্টে না নাম আসে, ভয় পাবেন না। নেতাজি রবীন্দ্র অঞ্চলের নেতৃত্ব এখানে আছে তো নাকি? সর্বোপরি আমাদের বৈরাগী বাবু আছে তো, সামনে আছে, আজকে ফাঁসিয়ে দিয়ে যায় ওনাকে। এই বৈরাগী বাবু আছে তো? যদি কারো নাম কাটা যায়, এই ফাইনাল লিস্টে আসেনি, বৈরাগী বাবু সাথে আপনারা যোগাযোগ করবেন। হ্যাঁ, তাও বলে যাচ্ছি। তাছাড়া অঞ্চল নেতৃত্বরা আছে তো নাকি? ওটা একবার দাঁড়াও তো, অঞ্চল নেতৃত্বরা সামনের দিকে আসে, একটু ভয় কাটিয়ে দিচ্ছি। জগন্নাথ বাবু উঠে দাঁড়ান তো আপনি। এইসব অঞ্চল নেতৃত্ব, পঞ্চায়েতের ব্যাপারটা কোথায় গেল? এরা তো আপনাদের অঞ্চলের নেতৃত্ব। যদি কারো নাম কাটা যায়, আপনারা কেউ ভয় পাবেন না। প্রথম কথা, কারো নাম কাটা যাবে না। এটা আমি কখনো বলেছিলাম? খসড়া লিস্ট তৈরি হওয়ার আগে। খসড়া লিস্ট তৈরি হয়েছে, 58 লক্ষ নাম বাদ গেছে। আপনার নাম বাদ গেছে, আপনার বুথের কারো নাম বাদ গেছে, বৈধ ভোটার। তাহলে আপনি ভয় পাবেন না। এরপরে যদি কোনো বৈধ ভোটারের নাম কাটা যায়, এনাদের সাথে যোগাযোগ করবেন। আপনার কাছে যে রিসিভ কপিটা আছে, এনাদের হাতে দিয়ে আমার কাছে পৌঁছাবেন। আপনাদের বড় ভাইজান আমাকে বলেছে, নিশ্চিন্তে থাকুন, পশ্চিম বাংলার কোনো বৈধ ভোটারের নাম যদি কাটা যায়, তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক, খাম চিহ্ন থাকবে, নওশাদ সিদ্দিকী থাকবে, বৈরাগী বাবুরা থাকবে, মালিক মোল্লারা থাকবে। আপনারা ভয় খাবেন না। আপনাদের বলে যায়, একজন মতুয়া
দলিত, আদিবাসী, হিন্দু, পিছড়ে বর্গের কেউ হোক আর মুসলমান, কারো যদি নাম কাটা যায় আপনারা ভয় পাবেন না। আপনাদের নাম ফিরিয়ে নিয়ে আসার জন্য সরকার আপনার পাশে থাকুক আর নাই থাকুক, ওই আপনার বাপি হালদাররা থাকুক আর নাই থাকুক, নওশাদ সিদ্দিকী থাকবে, খান চিহ্ন থাকবে, আপনাদের জন্য সুপ্রিম কোর্টে আমি মামলা করতে যাব। আপনাদের একটা পয়সা খরচ করতে লাগবে না। কারণ ভয়ের কিছু কারণ আছে? আর কেউ ভয় পাবে? এটা ভরসা করেন তো ভাইজান যেটা বলে তার বাইরে কাজ করবে না, যেটা ওয়াদা করে সেটাই করবে, এটা ভরসা আছে তো? তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন। ডেকেছে, কাগজে জমা দিয়ে দিন। কি কাজ হবে আপনাদের? যে কাগজ চেয়েছে গিয়ে আপনি সাবমিট করে দিন, বাকিটা আমরা বুঝে নেব, মাঠে ময়দানে বুঝবো, আইন সবাই বুঝবো। মমতা দিদির মতো দিল্লিতে গিয়ে দিল্লিগামী ফ্লাইট ধরে বিজেপির সাথে সেটিং করবো না, বরঞ্চ দিল্লিগামী ফ্লাইট ধরে মোদি মমতার সেটিং ভাঙবো, আইনের মাধ্যমে বুঝে নেবো আমরা। নিশ্চিন্তে থাকুন আপনারা, আস্তে আস্তে বিদায় নেন। ভাই তোমরা দুধে সরে যাও, মিডিয়া বন্ধুরা কিছু কোশ্চেন করবে। মিডিয়ার বন্ধু ছাড়া কেউ আসবে না, বললাম তো ভাই, চালাতে হবে।